যে আমার জীবন নষ্ট করলো সেই আমার বড় বোনের পাত্র হিসেবে এসেছে। লোকটাকে কতদিন ধরে খুঁজেছি, পাইনি। টার্গেট ছিল সামনে পেলে খুন করে ফেলবো। আজ লোকটা আমার সামনে, জানি না আমায় চিনতে পেরেছে কিনা। আমার কিন্তু সত্যি ওনাকে মেরে ফেলতে ইচ্ছা করছে, অথচ আমার বড় বোন তাকে পছন্দ করে বসে আছে। আমার নাম কান্তি ইমরান, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। ঘটনাটা ঘটেছিল কয়েক বছর আগে। তখন আমার এসএসসি পরীক্ষা চলে, খুব ভালো হচ্ছিল পরীক্ষা। একটা একটা করে পরীক্ষা শেষ হচ্ছে, মাথা থেকে চাপ সরে যাচ্ছে, আমিও ভীষণ খুশি। তারপরে ঘটলো অঘটন। সেদিন ছিল ফিজিক্স পরীক্ষা। খুব ভোরে ঘুম থেকে উঠলাম, কঠিন টপিকগুলোতে পুনরায় চোখ বুলিয়ে নিলাম। কত শত টিপিক্যাল টপিক ফিজিক্সে, তবুও যত সময়ে শেষ করলাম। হালকা নাস্তা সেরে রেডি হলাম। অ্যাডমিট কার্ড, কলম সহ সব কিছু তো রেডি থাকে, আম্মুই গুছিয়ে ফাইল করে রাখে। সব কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে পথ ধরলাম। রাস্তায় আম্মু পিছনে, আমি একটু সামনে। জোরে জোরে হাঁটছি। মোড়ের মাথায় বান্ধবীর বাসা, তো ওকে ডাকতে হবে। দুজন একসাথে পরীক্ষা দিতে যাই। আম্মু উঠিয়ে দিয়ে আসে অটোরিকশায়। সেদিনও সেরকমই হবার কথা ছিল, কিন্তু ভাগ্য মন্দ। হঠাৎ করে এক যুবক আমায় ধাক্কা দিল। আমি পড়ে গেলাম ড্রেনে। ভীষণ পিচ্ছিল নর্দমা। আমি শুধু পিছলে সামনের দিকে যাচ্ছি, মনে হচ্ছিল বহুদূর চলে যাব, কিন্তু না, আমি নর্দমার মোড়ে এসে আটকে গেলাম। আমার বাম পা আটকায় প্রথমে। নর্দমায় ছিল জানালা ভাঙা কাজ, সে কাছেই বাম পা আটকে গেল। ভেবেছেন এমনি এমনি আটকে গেছে, না পা কেটে গেছে। তখন আমার মাথা ঘুরছে, দু চোখে আধার, সমস্ত শরীরে যেন ব্যথা। সবচেয়ে বেশি ব্যথা ডান হাতের তর্জনীতে, বাম কোনোই তো তোতলেই গেল। আমার আম্মু রীতিমতো হতবুদ্ধি, কাঁদতে কাঁদতে ছুটি এলো। ভাগিস আমায় ড্রেনে পড়তে দেখেছে, নয়তো আম্মুও চিনতে পারতো না। এমনভাবেই ময়লায় গোসল হয়েছে। কাছে এসে আমায় উঠানোর চেষ্টা করলো আম্মু। পা এতটাই কেটে গেছে যে আমি প্রথমে উঠে দাঁড়াতে পারিনি। সাইজে বেশ লম্বাই ছিলাম, ওয়েটও ছিল ভালো। চালে মুটকির মতো মোটাসোটা হয়তো ছিলাম না, তবে ড্রামের চেয়ে কম ছিলাম না। আম্মু চেষ্টা করেও আমায় কোলে নিতে পারেনি। গায়ে যেন পরিমাণ ময়লা ছিল, আর যেভাবে রক্ত ঝরছিল। তখন আমায় পরীক্ষায় কেন্দ্র নেওয়া সম্ভব ছিল না। গোসল না করিয়ে হসপিটাল নেওয়াও অসম্ভব। সবার আগে শরীরটাকে তো পরিষ্কার করতে হবে। আম্মু হাত ধরে বহু কষ্টে উঠলাম ড্রেন থেকে। শরীরে নর্দমার ময়লা দেখে অনেক পথচারী হাসলো, অথচ এদের মধ্যে একজন আমায় প্রেমও নিবেদন করত। সেদিনও সেও হাসে। আমি মনে মনে বললাম, ড্রেনে পড়েছি ভালো, তবুও তোর মতো নির্বিদের সাথে যে প্রেম করিনি সেটাই রক্ষা। মানুষের বিপদ দেখলে হাসতে হয়। এদিকে কোনো রিক্সা অটোরিক্সা আমায় প্যাসেঞ্জার হিসাবে নিল না। উল্টোটা ড্রাইভাররাও জামায়াতে হাসলো। আঘাতপ্রাপ্ত পায়ে তো ভীষণ ব্যথা, কদম ফেলতে পারছিলাম না, তবুও মায়ের গায়ে ভর করে হাঁটলাম। বেশি পথ তো নয়, বাসার কাছেই তো দুর্ঘটনা ঘটেছে। ফিরতে বেশিক্ষণ লাগলো না, কয়েক মিনিটই চলে এলাম বাসায়। মোড়ে একটি ফার্মেসি ছিল, দুজন লোক বসতেন। তাদের একজন প্রাথমিক চিকিৎসা জানতেন। উনি কল রিসিভ করলো না। আম্মু আমায় দোতলায় উঠিয়ে দিল, বলল, প্রান্তি, তুই ভেতরে গিয়ে গোসল কর, আমি ফার্মেসির লোকটাকে ডেকে নিয়ে আসি। আম্মু নেমে গেল। আমি ঘরের দুয়ারে দাঁড়িয়ে কড়া নাড়াচ্ছি। আমার ছোট ভাই মাহির ছুটি এলো। দরজাও খুললো, কিন্তু দুর্ভাগ্য, আমায় চিনতে পারল না। নোংরা মানুষ দেখে মুখের উপরে দরজাটা বন্ধ করে দিল। আমি কিছু বলারও সুযোগ পেলাম না। আমি বন্ধ দরজায় এই পাশে দাঁড়িয়ে দুঃখে কাঁদলাম। কেঁদে কেঁদে বললাম, ভাই, আমি প্রান্তি। ছোট ভাই মাহির তখনও দরজা উল্টো পাশে। কান্নার কারণে আমার আওয়াজ চিনতে পারল না, কথাই বুঝল না। উল্টোটা বলে দিল, আপনি তো ভিক্ষা নিতে আসছেন, তাই না? আমি একটা ছোট বাচ্চা, আমার কাছে কি টাকা আছে? আপনি জানতো। অন্য বাসার সামনে যায় কান্দেন। আমায় ভিক্ষুক বানিয়ে দিল, তবুও দরজা খুলল না। এরই মধ্যে আম্মু চলে এলো। ফার্মেসির লোকটাও না সময় দেখিনি, শ্বশুরবাড়ি গিয়ে বসে আছে, তাকে পাওয়া গেল না। এদিকে আম্মু কণ্ঠ শুনে মাহির দরজা খুলে দিল। আমি সোজা ছুটে গেলাম ওয়াশরুমে।
কয়েক মিনিটেই গোসল শেষ। ডান হাতে তর্জনীতে প্রচণ্ড ব্যথা, পায়ের রক্ত বন্ধ হয়নি। এত রক্ত ঝরেছে যে আমি নিস্তেজ হয়ে যাচ্ছিলাম। আমার পা বেঁধে দেওয়া হলো। তারপর আম্মু আমায় নিয়ে বেরিয়ে পড়লো। প্রথমে হসপিটালে যাবে, তারপরে পরীক্ষা কেন্দ্রে। আগে তো প্রাণে বাঁচতে হবে। পরীক্ষার কেন্দ্রে বসেও চিকিৎসা নেওয়া যায়, কিন্তু ছোটোখাটো চিকিৎসা। আম্মু এসব জানতো না, আর আমার অবস্থা ছিল গুরুতর। হসপিটালে আসতেই হতো। আমরা হসপিটালে চলে গেলাম কয়েক মিনিটেই। আমার ডান হাতে তর্জনী ততক্ষণে ফুলে গেছে। আঙুল ফুলে কলা গাছ হয়নি, তবে মূলা গাছ ঠিকই হয়েছে। ইমার্জেন্সিতে নেওয়া হলো আমায়। পরীক্ষাতে শুনে ডাক্তার দ্রুত ছুটি এলো। হাত দেখেই ভীষণ চিন্তিত, বলল আঙুল ভেঙে গেছে, এই হাতে পরীক্ষা দেওয়া অসম্ভব। সেবার আমি আর একটা পরীক্ষাও দিতে পারিনি। ভাঙা আঙুল ব্যান্ডেজ করা হলো, কলমে ধরতে পারিনি। তখন শুধু আমার আঙ্গুলই ভাঙেনি, মনটাও ভেঙে চুরমার হয়ে যায়। বন্ধু বান্ধব সবাই এক ব্যাচ উপরে উঠে গেল, আমি পড়ে গেলাম একতলা নিচে। তখন খুব কাছের ফ্রেন্ডেরাও বদলে গেল, আমায় দেখলে কথা বলতো না। অনেকেই তো টিপ্পনিও কাটতো। কিশোরী বয়স আমার, কতটুকুই বুঝি। আমি ধীরে ধীরে হতাশায় নিমজ্জিত হয়ে যাই। হতাশার প্ল্যানই আমায় কুড়ে কুড়ে খায়। পড়াশোনায় একদমই মন বসতো না। পরের বার এসএসসি দিলাম, আমার রেজাল্ট ভালো হলো না। যে হতাশা ছিল জীবনে, রেজাল্ট ভালো হবে কিভাবে। পরবর্তী পড়াশোনায় ঢিলেমি আসে। এসএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হলো না। মেডিকেল ভার্সিটি কোথাও চান্স পাইনি। এখন স্থানীয় কলেজে পড়ছি, ইংরেজিতে অনার্স। সেদিনই যে যুবক আমায় ধাক্কা দেয়, সে ছিল বায়েক আহরি। আম্মু তাকে দেখতে পাইনি, শুধু আমি এক পলকের জন্য দেখেছি। তিনি আমায় একটু সরিও বলেনি, সাহায্যের হাতও বাড়িয়েও দেয়নি। আমার হাতে ফাইল ছিল, দেখেও কি বুঝতে পারেনি যে মেয়েটি এসএসসি পরীক্ষার্থী? একটু কি এগিয়ে আসা উচিত ছিল না? সাহায্য করা উচিত ছিল না? কিছু করেনি, অথচ কত বড় ক্ষতি হয়ে গেল আমার। সেই ঘটনার পরেও পেরিয়ে গেছে বেশ কয়েকটি বছর। তুঘর মেধাবী প্রান্তি সেদিন থেকেই স্বপ্নহারা। স্বপ্ন তোরই তো ডুবে গেছে। বড় বোন সুপ্তি পড়াশোনা করেছে পাবলিক ভার্সিটিতে, মাস্টার শেষ। কদিন আগে বিয়ের প্রস্তাব এলো। পাত্রের ছবি দেখতে তো সুপ্তির পাগল পাড়া। এত স্মার্ট, এত হ্যান্ডসাম। খুশিতে কয়েকবার ফোন কল দিয়ে বসলো, কিন্তু পাত্র সবসময় ব্যস্ত, মনের মতো আলাপ করতে পারলো না। তাতে কি বেচারি কি পিছিয়ে যাবে নাকি? সশরীরে ছুটি গেল অফিসে, চুপি চুপি দেখা করে এলো। তারপরে কথা পাকা, বিয়ে ফিট। আজ অফিসিয়াল এজেন্টমেন্ট, আর বিয়েটা হবে নেক্সট শুক্রবারে। সুপ্তি এত খুশি, পারলেও আজই পাত্রে হাত ধরে চলে যায়। এই কটা দিন প্রান্তে ছিল ভীষণ ব্যস্ত। অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা ছিল সেন্ট্রাল পার্শ্ববর্তী জেলায়। পরীক্ষার শুরু আগেই প্রান্তে চলে যায় সেখানে। মেসে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। গতকালই শেষ হয় পরীক্ষা। তারপরে বাড়ি ফিরে এলো। শরীরটাও না ভীষণ ক্লান্ত ছিল। ঘুমিয়ে ঘুমিয়ে বাকি দিনটুকু কাটিয়ে দিল। হবু দুলাভাইয়ের ছবিটা একবার দেখা হয়নি, আজই দেখলো, একদম মুখোমুখি। এখন তো চরম হতাশ। বুঝতেই পেরেছেন, ইনি সেই ব্যক্তি যে প্রান্তিকে ধাক্কা দিয়ে নর্দমায় ফেলেছিল। এমনই এক ধাক্কা জীবনের সব সমীকরণই বদলে গেল। এত বছর পরেও তার সাথে আবার সাক্ষাৎ, অথচ ওনার হিসাবটা এখনো বুঝিয়ে দেওয়া বাকি। প্রান্তি এত সহজে ছেড়ে দেবে নাকি? মোটেও না। কত ভালো প্রিপারেশন ছিল পরীক্ষার। কিশোরীর মন কত স্বপ্ন দেখত, একদিন ডাক্তার হবে, আপন পরে প্রবাসী বাবার সামনে দাঁড়াবে, বলবে আব্বু তোমার সব পরিশ্রম ফল। বিদেশ বিভুঁইয়ে কত কষ্ট করছো, এখন দেখো তোমার মেয়ে ঠিকই স্বপ্ন পূরণ করেছে, কিন্তু কিছু হলো না। কোথা থেকে পথ চলে এলো একজন, সব স্বপ্ন সকল আশা নিরাশার জালে বন্দি করে দিল। দেখে মনে হয়েছে ভদ্র ঘরের ছেলে, গম্ভীর, চুপচাপ, স্মার্ট। শুধু প্রান্তিই জানে কত বড় অমানুষ। এমন লোকের সাথে বোনের বিয়ে দেবে না। কতদিনের জমাট বাঁধা ক্ষোভ, স্বপ্ন ভাঙার অপরাধী লোকটা।
মেরে ফেলতে ইচ্ছা করছে প্রান্তিক। প্রান্তিক খানিক এগোল, পাত্রের সামনে গিয়ে দাঁড়ালো, শুধালো, আপনার নাম কি? পাত্র মাথা তুলে তাকালো, স্থির দৃষ্টি, গম্ভীর কণ্ঠে বলল, নুসাইয়ের আফনান। আপনার নামটা হওয়া উচিত ছিল নুসাইয়ের বেঈমান। নুসাইয়ের কানটা ঝা করে উঠল, মাথাটা গরম হয়ে গেল, চকিতে উঠে দাঁড়ালো, বলল, হোয়াট? উপস্থিতি সবাই বিস্মিত, পাত্রপক্ষের লোকজন তো চরম শুদ্ধ। পারলে এখনই চলে যায়। প্রান্তি পাত্তা দিল না কাউকে, স্থির দৃষ্টি পাত্রের পানে, বলল, কয়েক বছর আগে এসএসসি পরীক্ষা চলাকালে একজনকে ড্রেনে ফেলে দিয়েছিলেন, মনে পড়ে? জ্যোৎস্নার হাসি গল্পটির নাম। পর্ব সূচনা। লেখিকা হচ্ছে সুলতানা তানিম। চলবে।